আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমি জারিন তাসনিমুল পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে আরোহের প্রকারভেদ যে বিষয়টা আছে সেটা। ইতিপূর্বে লেকচার 1-এ আমরা পড়েছি আরোহের প্রকারভেদের মধ্যে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহ সম্পর্কে। আজকে আমরা পুরো সাদৃশ্যমান জিনিসটা যেটা অর্থাৎ প্রকৃত আরোহের মধ্যে অন্তর্ভুক্ত সাদৃশ্যমান যে বিষয়টা আছে সেটা সম্পর্কে। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা আজকে দেখব সাদৃশ্যমানের সংজ্ঞা ও উদাহরণগুলো কি কি আছে। দুটি বস্তুর মধ্যে আমরা সাদৃশ্যমানের সংজ্ঞাটা দেখছি। দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ের সাদৃশ্য লক্ষ্য করে যদি অনুমান করা হয় যে তাদের একটি কোনো বিশেষ গুণের অধিকারী হলে অপরটি ওই গুণের অধিকারী হবে, তাহলে যে অনুমান করা হয় তার নাম সাদৃশ্য অনুমান। অর্থাৎ আমি যদি বলি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ানের মধ্যে কিছু কিছু জিনিস কি আছে একদম কমন আছে, যেমন ধরো হচ্ছে বাংলাদেশের মানুষের সংখ্যা এত, ইন্ডিয়ার মানুষের সংখ্যা এত, বাংলাদেশের মানুষের গায়ের রং এরকম, ইন্ডিয়ার মানুষের গায়ের রং এরকম, তাদের মধ্যে সাদৃশ্য আছে, মিল আছে, এবং সেই মিলের উপর ডিপেন্ড করে বাংলাদেশ যে ধরনের কার্যক্রম করে সেই ধরনের কার্যক্রম ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যদি ধারণা করে নিই যে সেরকমই করবে, তাহলে সেটাকে আমরা বলবো সাদৃশ্য অনুমান। কীরকম হতে কোথায় চলে গেছি। আচ্ছা, এরূপ অনুমানে দুটি বস্তুর মধ্যে কয়েকটা বিশেষ সাদৃশ্য দেখানো হয়, তারপর যদি দেখা যায় যে তাদের একটির মধ্যে একটি বিশেষ গুণ বর্তমান, তাহলে অনুমান করা হয় যে ওই গুণটি অপর বস্তুটিতেও বর্তমান। অর্থাৎ ওই দুটি বস্তুর মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে তাদের একটি যে গুণের অধিকারী অপরটিকেও সেই গুণের অধিকারী বলে অনুমান করার পদ্ধতিকে সাদৃশ্যমান বলে। উদাহরণস্বরূপ পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে কয়েকটি বিশেষ সাদৃশ্য আছে, অর্থাৎ উভয়ই মাটি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। তাহলে পৃথিবীতে জীব বাস করে, এটা হচ্ছে এই যে তোমার বিশেষ গুণ। তাদের একটার মধ্যে যে বিশেষ গুণের কথা বলা হয়েছে সেই বিশেষ গুণটা হচ্ছে এটা। অর্থাৎ কিছু কিছুর দিকে কমন, কি কি কমন? মাটি আছে, বায়ু আছে, এবং হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। এই তিনটা জিনিস ছিল কি কমন পৃথিবীর মধ্যে, মঙ্গল গ্রহের মধ্যে। এখন পৃথিবীতে নতুন একটা গুণ আসছে, কি পৃথিবীতে জীব বাস করে। এখন এই গুণের সাথে সাদৃশ্য রেখে আমি অনুমান করে নিলাম বা সিদ্ধান্ত নিলাম যে মঙ্গল গ্রহেও জীব বাস করে। এই যে হচ্ছে আমি একটা তিনটা জিনিস কমন পেয়ে চতুর্থ যে জিনিসটা হচ্ছে পৃথিবীতে এক্সক্লুসিভলি আছে, সেই জিনিসটার সাথে পরবর্তী জিনিসটাকে আমি কি করতেছি, মিল রেখে বা সাদৃশ্য আছে বলে মনে করতেছি বা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে মঙ্গল গ্রহেও জীব বাস করতে পারে। এই সিদ্ধান্তটাকে আমাদের বলা হচ্ছে যে সাদৃশ্যানুমান। ক্লিয়ার? আচ্ছা, আমরা পরবর্তীতে দেখি। সাদৃশ্য অনুমানের প্রকৃতি বা স্বরূপ বর্ণনা করতে যে বিভিন্ন যুক্তিবিদ একে বিভিন্নভাবে প্রকাশ করেছেন। যুক্তিবিদ এরিস্টটল ও তার অনুসারী হোয়াইটলি এই প্রকার অনুমানকে যথাক্রমে অনুপাতের সমতা ও সম্বন্ধের সাদৃশ্য বলে আখ্যায়িত করেছেন। অনুপাতের সমতা ও সম্বন্ধের সাদৃশ্য, তাদের মতে চারটি ভিন্ন পথকে অবলম্বন করে সাদৃশ্য অনুমান গঠন করা হয়। কি কি পদ? ক, খ ও গ, ঘ। তার মানে ক এর সাথে খ এর সম্বন্ধ হচ্ছে গ এর সাথে ঘ এর সম্বন্ধের অনুরূপ। ক এর সাথে খ এর সম্বন্ধ হচ্ছে গ এর সাথে ঘ এর সম্বন্ধের অনুরূপ। অর্থাৎ গ এবং ঘ এর মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা ক আর খ এর সম্বন্ধের মধ্যে সেমই হবে। প্রথম সম্বন্ধ থেকে একটা বিশেষ ফল পাওয়া যায়, সুতরাং অনুমান করা হয় যে দ্বিতীয় সম্বন্ধ থেকে উক্ত ফল পাওয়া যাবে। আবার রাজা ও প্রজার মধ্যকার সম্পর্ক পিতা ও সন্তানের মধ্যকার সম্পর্কের অনুরূপ। সন্তানের কর্তব্য হচ্ছে পিতার আদেশ মেনে চলা, সুতরাং প্রজারও কর্তব্য হচ্ছে রাজার আদেশ পালন করা। ক্লিয়ার? এইভাবে হচ্ছে আমার সাদৃশ্য অনুমানটা বেসড হয়েছে। আধুনিককালে সাদৃশ্য অনুমান একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। মাত্র দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিশেষ সাদৃশ্য দেখে অনুমান করা হয় যে তাদের মধ্যে অপর কোনো বিষয়ে সাদৃশ্য থাকবে। যেমন ক ও খ এর মধ্যে প, ফ, ব প্রভৃতি বিষয়ে সাদৃশ্য রয়েছে। ক এর মধ্যে একটা অতিরিক্ত গুণ আছে, অর্থাৎ ম আছে, সুতরাং খ এর মধ্যেও কি ম গুণটা আছে। আবার মানুষ উদ্ভিদের মধ্যে জন্ম, মৃত্যু, বৃদ্ধি, খাদ্য গ্রহণ, বংশ বিস্তার ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে। মানুষের একটা অতিরিক্ত গুণ আছে, অর্থাৎ প্রাণ আছে, সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। যুক্তিবিদ মিলস নিম্ন কিছু কিছু উপায়ে সাদৃশ্যমানকে ব্যক্ত করেছেন, সেগুলো কি আমরা দেখি। দুটি বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে মিল আছে। কোনো বাক্য যদি তাদের একটি সম্পর্কে সত্য হয়, তাহলে ওই বাক্যটি অপরটি সম্পর্কেও সত্য হবে। যুক্তিবিদ ব্যান বলেন, আরোহণ অনুমানের একটি স্বতন্ত্র পদ্ধতি হিসেবে সাদৃশ্য অনুমানে মনে করা হয় যে দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য থাকলে তাদের মধ্যে অপর কোনো বিষয়ে সাদৃশ্য থাকতে পারে, যে অপর বিষয়টি সাদৃশ্যমূলক বিষয়ের সাথে কার্যকারণ কিংবা সহ অবস্থানজনিত সম্পর্কে আবদ্ধ বলে জানা নেই। যুক্তিবিদ কার্বেট রিড সাদৃশ্য অনুমানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সাদৃশ্য অনুমান হচ্ছে এক প্রকারের সম্ভাব্য প্রমাণ যা উপমানের মাল মশলা অনুমানের বিষয়বস্তুর মধ্যস্থিত অসম্পূর্ণ সাদৃশ্যের উপর নির্ভরশীল।
যুক্তিবিদ ওয়েলটন বলেন, সাদৃশ্য অনুমান হচ্ছে বিষয়বস্তুর আংশিক অভিন্নতা থেকে অধিকতর অভিন্নতা অনুমানের একটি প্রক্রিয়া। সুতরাং দেখা যাচ্ছে যে সাদৃশ্য অনুমানে আমরা কোনো একটি বিশেষ দৃষ্টান্ত থেকে অপর একটি বিশেষ দৃষ্টান্তে গমন করি। এখানে কয়েকটি অপর্যাপ্ত বিষয়ে দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য দেখে সিদ্ধান্ত অনুমান করা হয়। সিদ্ধান্ত অনুমানের পূর্বে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ের কোনো কার্যকরণ সম্পর্ক আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় না। কি কি করে দেখো? বিশেষ দৃষ্টান্ত থেকে অপর একটা বিশেষ দৃষ্টান্তে গমন, কয়েকটা অপর্যাপ্ত বিষয়ে দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য দেখে একটা সিদ্ধান্ত অনুমান করা হয়। সিদ্ধান্ত অনুমানের পূর্বে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ের কোনো কার্যকরণ সম্পর্ক আছে কিনা সেটা পরীক্ষা করা হয় না বা সেটা চেক করে দেখা হয় না। তাই সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য, অর্থাৎ সবসময় সত্য না, সম্ভাব্য। যুক্তিবিদ মিলের মতে সাদৃশ্যমানের আরোহের মূল বৈশিষ্ট্য বা আরোহমূলক লম্ফ উপস্থিত, এতে আমরা জানা থেকে অজানায় গমন করি, তাই তিনি কি প্রকৃত আরোহ বলে আখ্যায়িত করেন। তার মতে সাদৃশ্যমান প্রকৃত আরোহের একটি অঙ্গ। প্রকৃত আরোহ হচ্ছে 3 প্রকার: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যানুমান। সাদৃশ্য অনুমানের মধ্যে নিম্ন বৈশিষ্ট্যসমূহ সন্ধান পাওয়া যায়। একটা হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য অনুমানের ভিত্তিটাই হচ্ছে সাদৃশ্য, ঠিক আছে। সাদৃশ্যের ভিত্তিতে এরূপ অনুমানের সিদ্ধান্ত অনুমিত হয়। দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য থাকলে আমরা অনুমান করি যে তাদের মধ্যে অপর কোনো বিষয়ে সাদৃশ্য থাকবে। সাদৃশ্য অনুমান এক প্রকার প্রকৃত আরোহ, কারণ এখানে হচ্ছে তোমার প্রকৃত আরোহের যে মূল বৈশিষ্ট্য লম্ফ, এটা উপস্থিত, আরোহমূলক লম্ফ উপস্থিত। এতে আমরা জানা বস্তু বা ঘটনা থেকে অজানা বস্তু বা ঘটনাতে পদার্পণ করি। তাই যুক্তিবিদ মিল একে অপ্রকৃত সিদ্ধান্তের বা প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত করেছেন। সাদৃশ্য অনুমানে আমরা বিশেষ থেকে বিশিষ্ট সিদ্ধান্তে উপনীত হই। সাদৃশ্য অনুমানের বেলায় আমরা মাত্র দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিশেষ সাদৃশ্য লক্ষ্য করে তাদের একটি ভিত্তিতে অপরটি সম্বন্ধে কোনো সিদ্ধান্ত অনুমান করি। এক্ষেত্রে আমরা একটা বিশেষ বস্তু বা ঘটনা থেকে অপর একটি বিশেষ বস্তু বা ঘটনায় উপনীত হই। সাদৃশ্য অনুমান অসম্পূর্ণ সাদৃশ্যজনিত জ্ঞানের উপর নির্ভরশীল। সাদৃশ্য অনুমানের কার্যকারণের কোনো ভিত্তি নাই বা কার্যকরণ নিয়মের উপর কোনো নির্ভরতা নাই। এখানে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ের কোনো কার্যকরণ সম্পর্কিত আছে কিনা তা আবিষ্কার করার চেষ্টা করা হয় না। এতে নিছক কয়েকটি অপর্যাপ্ত সাদৃশ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত অনুমান করা হয়। সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত সম্ভাব্য, এটা কোনো অ্যাকুরেট না, এটা সত্য হবে সেরকম কোনো কিছু বলা যায় না, সম্ভাব্য সত্য। অসম্পূর্ণ সাদৃশ্যের উপর নির্ভরশীল। এখানে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করার কোনো চেষ্টা করা হয় না, কাজের সিদ্ধান্ত সবসময়ই কি সম্ভাব্য। সাদৃশ্য অনুমান বৈজ্ঞানিক আরোহের দিকে একটি পদক্ষেপ। সাদৃশ্য অনুমানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত উপস্থাপন করলে সেখানে কার্যকরণ সম্পর্কে একটা সম্ভাবনা থাকে। এর মাধ্যমে প্রাপ্ত সিদ্ধান্তকে ভালোভাবে পরীক্ষা করলে অনেক সময় কার্যকরণ সম্পর্ক খুঁজে বের করা যায়, ফলে অনুমানটি বৈজ্ঞানিক আরোহের পর্যায়ে উন্নীত হয়। তাই সাদৃশ্যমান আরোহ অনুসন্ধানের পথ নির্দেশ করে। সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত একটি বিশিষ্ট যুক্তিবাক্য। বৈজ্ঞানিক আরোহের মতো সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য নয়। সাদৃশ্য অনুমান যে সিদ্ধান্ত স্থাপন করে তা সবসময় একটি বিশিষ্ট যুক্তিবাক্য। এতে মাত্র দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে অনুমান সীমাবদ্ধ থাকে, তাই এই সিদ্ধান্ত কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তু সংক্রান্ত। সাদৃশ্য অনুমানের কোনো কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা না করে নিছক অসম্পূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়, তার সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য। কিন্তু সম্ভাব্যতা একটা মাত্রার বিষয়, ঠিক আছে। তো সাদৃশ্য অনুমানের মূল্য যখন আমি বের করতে চাচ্ছি বা আমি যখন গুরুত্বটা বুঝতে চাইতেছি, তখন আমাকে বুঝতে হবে আমি যে পসিবিলিটির কথা বলতেছি, পসিবিলিটি তো 100% পসিবিলিটি হতে পারে, 90% হতে পারে, 80% হতে পারে, আবার 0% হতে পারে। সো সাদৃশ্য মানের যে বিষয়টা, সেটা যে প্রবাবিলিটি বা সম্ভাব্যতার যে বিষয়টা, সেটা আসলে একটা মাত্রাগত বিষয় এবং ওই মাত্রার উপর ডিপেন্ড করে ওই কোনো জিনিসের সাদৃশ্যমান বা সাদৃশ্যটা আসলে কতটুকু অ্যাকুরেট হবে বা কতটুকু গুরুত্ব পাবে। আচ্ছা, সম্ভাব্যতা কোনো ক্ষেত্রে খুব বেশি হতে পারে, আবার কোনো ক্ষেত্রে খুব কমও হতে পারে। এরূপ একটি অনুমানের সিদ্ধান্তের পক্ষে সত্য হওয়ার সম্ভাবনা খুব কম থাকতে পারে, অর্থাৎ সেটি প্রায় মিথ্যার কাছাকাছি হতে পারে। আবার একটি সিদ্ধান্তের পক্ষে সত্য হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতে পারে, অর্থাৎ সেটি প্রায় নিশ্চিত সত্যের কাছাকাছি হতে পারে। সুতরাং সাদৃশ্য অনুমানের মূল্য সব ক্ষেত্রে সমান নয়, আলাদা আলাদা। সাদৃশ্য অনুমানের মূল্য ও গুরুত্ব নিম্ন বিষয়গুলোর উপর নির্ভর করে। কি কি দেখো? সাদৃশ্য বিষয়গুলোর সংখ্যা যত বেশি হবে তত বেশি অনুমানের সম্ভাবনা, অনুমানের সম্ভাবনার মাত্রা তত বেশি হবে। সাদৃশ্য অনুমানে প্রদর্শিত সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যা বেশি হলে সিদ্ধান্তের সম্ভাবনার মাত্রা বৃদ্ধি পায়। মাত্র একটি বিষয় সাদৃশ্য দেখিয়ে কোনো সিদ্ধান্ত অনুমান করলে তার সম্ভাব্যতা কতটুকু হবে, যতটুকু হবে তার চাইতে একাধিক বিষয়ে যদি সাদৃশ্য দেখাও, তাহলে সেখানে যে তোমার সম্ভাবনাটা আছে সেটা অনেক বেশি বেড়ে যেতে পারে যে দুইটার মধ্যে সাদৃশ্য আছে। যেমন বুধ গ্রহের সাথে পৃথিবীর মাত্র কয়েকটি বিষয়ে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, সে তুলনায় মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর অনেকগুলো বিষয়ে সাদৃশ্য কি আছে, বর্তমান আছে। কাজে বুধ গ্রহে জীব বাস করে এই সিদ্ধান্ত থেকে মঙ্গল গ্রহে জীব বাস করে এই সিদ্ধান্তটা বেশি হচ্ছে কি কার্যকর বা বেশি হচ্ছে তোমার সম্ভাব্যতার দিক থেকে সম্ভাবনাটা বেশি বা পসিবিলিটি এটা বেশি হতে পারে।
দেখো বেশি সম্ভাবনাপূর্ণ। যুক্তিবিদ মিলু ব্যান এই শর্তটি সমর্থক। সাদৃশ্য অনুমানের মূল্য নিরূপণ করতে গিয়ে তারা সাদৃশ্যের বিষয়গুলো সংখ্যার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ সাদৃশ্যের বিষয়গুলো সংখ্যায় কতখানি, একের চেয়ে বেশি না, বেশি হলে কত বেশি, সেগুলোর উপর উনি ডিপেন্ড ছিলেন বেশি বা গুরুত্ব দিয়েছেন বেশি। সাদৃশ্যের বিষয়গুলোর গুরুত্ব যত বেশি হবে, অনুমানের সম্ভাবনার মাত্রা তত বেশি হবে। এটা কিরকম? সাদৃশ্য অনুমানে দুজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে যে কোনো বিষয় যেসব বিষয় সাদৃশ্য দেখানো হয় সেগুলো যদি খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে সিদ্ধান্তের পক্ষে সত্য হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হলে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ে একটা কার্যকারণ সম্পর্ক থাকার সম্ভাবনা জেগে ওঠে। যেমন মানুষের সাথে উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, মৃত্যু, খাদ্য গ্রহণ, বংশবিস্তার ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে। আবার মানুষের সাথে জীবজন্তুর উপরোক্ত বিষয়গুলো ছাড়াও ইন্দ্রিয় শক্তি, স্নায়ুতন্ত্র, রক্ত প্রবাহ ইত্যাদি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য আছে। এরূপ ক্ষেত্রে প্রথম দৃষ্টান্ত থেকে অনুমিত উদ্ভিদ বেদনা অনুভব করে, এই সিদ্ধান্তটি অপেক্ষা দ্বিতীয় দৃষ্টান্ত থেকে অনুমিত জীবজন্তু বেদনা অনুভব করে, অর্থাৎ উদ্ভিদ বেদনা অনুভব করে, এটা থেকে জীবজন্তু বেদনা অনুভব করে, এই জিনিসটা আসলে বেশি হওয়ার এই জিনিসটা বেশি সম্ভাবনাপূর্ণ এই সিদ্ধান্তটি। যুক্তিবিদ বোসাঙ্কে ও ওয়েলটন এই শর্তটির সমর্থক। তারা সাদৃশ্যের সংখ্যার চেয়ে বিষয়বস্তুর গুরুত্বের উপরে জোর দিয়েছেন বেশি। সাদৃশ্য বিষয়গুলো যত প্রাসঙ্গিক হবে অনুমানের সম্ভাবনার মাত্রা তত বৃদ্ধি পাবে। ওকে, সাদৃশ্য বিষয়গুলো কতখানি প্রাসঙ্গিক। সাদৃশ্য অনুমানে সিদ্ধান্ত অনুমানের জন্য যেসব বিষয়ে সাদৃশ্য দেখানো হয় সেগুলোকে অবশ্যই সিদ্ধান্ত অনুমানের পক্ষে প্রাসঙ্গিক হতে হবে। সিদ্ধান্তের সাথে কোনো যোগসূত্র নেই এমন কোনো বিষয়ে সাদৃশ্য দেখানো অর্থহীন। তাই সিদ্ধান্ত অনুমানের পূর্বে শুধুমাত্র প্রাসঙ্গিক বিষয়সমূহের মধ্যে সাদৃশ্য অনুমান করতে হবে। যেমন কামাল ও জামাল দুই ব্যক্তি এক কঠিন অসুখে আক্রান্ত। কামাল এক বিশেষ ডাক্তারি চিকিৎসা আরোগ্য লাভ করেছে। এক্ষেত্রে আমরা যদি অনুমান করতে চাই যে জামাল ওই চিকিৎসায় আরোগ্য লাভ করবে, তাহলে তার আগে আমাদেরকে অবশ্যই প্রাসঙ্গিক বিষয়গুলো যেমন রক্ত পরীক্ষা, এক্স-রে, তাপমাত্রা ইত্যাদি প্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য অনুসন্ধান করতে হবে। ধরো কামাল এবং জামাল দুজন কঠিন অসুখে আক্রান্ত হয়েছে, ঠিক আছে? এখন তাদের মধ্যে যদি তোমার সমস্ত দিকে মিল থাকে, অর্থাৎ অসুখটা যদি তাদের সেম হয়, তাহলে সেম ডাক্তারের কাছে গিয়ে আরোগ্য লাভ করার সম্ভাবনা কি হবে? বেশি হবে। কিন্তু যদি দুজনের রোগ হয় আলাদা, ধরো দুজনই কঠিন অসুখে আরোগ্য, কিন্তু অসুখটা এক না, অসুখটা আলাদা। একজনের ধরো ডায়াবেটিস আর একজনের ধরো গ্যাস্ট্রিক, তারা দুজন যদি সেম রোগের জন্য কোনো একজন ডাক্তারের কাছে যেত তাহলে যা ফলাফল পেত বা তাদের আরোগ্য লাভের সম্ভাবনা যত হইতো, এখন যদি তারা সেম ডাক্তারের কাছে যায় তাহলে কি আরোগ্য লাভের সম্ভাবনা সেম হবে? সেম হবে না। বা সেম ওষুধ খেলেও কি হবে না? সেম কাজ হবে না। এটার কথাই বললাম এখানে। যত বেশি তোমার প্রাসঙ্গিক হবে জিনিসটা, তত বেশি তোমার অনুমানের সম্ভাবনা বাড়বে। বৈসাদৃশ্য বিষয়গুলো সংখ্যা গুরুত্ব যত বেশি হবে অনুমানের সম্ভাবনার মাত্রা তত কম হবে। সাদৃশ্য অনুমানে আলোচ্য বিষয়বস্তু দুটির মধ্যে সাদৃশ্যের তুলনায় বৈসাদৃশ্য বিষয়গুলোর সংখ্যা বেশি হলে এবং সেগুলো গুরুত্বপূর্ণ হলে সিদ্ধান্তের সম্ভাবনার মাত্রা হ্রাস পায়। যেমন মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর বৈসাদৃশ্য অপেক্ষা চাঁদের সঙ্গে পৃথিবীর অধিক সংখ্যক গুরুত্বপূর্ণ বিষয় বৈসাদৃশ্য আছে। কাজেই মঙ্গল গ্রহে জীব বাস করে এই যুক্তি অপেক্ষা চাঁদে জীব বাস করে এই যুক্তিটি কম সম্ভাবনাপূর্ণ। জ্ঞাত বিষয়ের তুলনায় অজ্ঞাত বিষয়ের সংখ্যা যত বেশি হবে অনুমানের সম্ভাবনার মাত্রা তত কম হবে। এই শর্তের অর্থ হচ্ছে জ্ঞাত বিষয়ের তুলনায় অজ্ঞাত বিষয়ের সংখ্যা বেশি হলে সিদ্ধান্তের সম্ভাবনার মাত্রা হ্রাস পায়। অনেক সময় আলোচ্য বিষয়বস্তু দুটির মধ্যে খুব অল্প কয়েকটি বিষয়ে জ্ঞান লাভ করে এবং বেশিরভাগ বিষয় অজানা রেখে আমরা সিদ্ধান্ত অনুমান করে বসি। এসব ক্ষেত্রে সিদ্ধান্তের পক্ষে সত্য হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যেমন পৃথিবী ও মঙ্গল গ্রহের সম্পর্কের তুলনায় পৃথিবী ও শনি গ্রহের সম্পর্কের মধ্যে অজ্ঞাত বিষয়ের সংখ্যাটা কি বেশি। শনি গ্রহের অনেক বিষয়ই এখনও বিজ্ঞানীদের কাছে অজানা, সুতরাং মঙ্গল গ্রহে জীব বাস করে এই যুক্তি অপেক্ষা শনি গ্রহে জীব বাস করে এই যুক্তিটি কম সম্ভাবনাপূর্ণ। কেন? কারণ শনি গ্রহে জীব বাস করার যে বিভিন্ন অজ্ঞাত বিষয়গুলো যেগুলো এখনো আমাদের কাছে কি জানা হয়ে ওঠে নাই, বা আমরা মঙ্গল গ্রহের তুলনায় শনি গ্রহের ব্যাপারে কম জানি সেই জন্য। তবে এই শর্তের আদ্যবিরোধী, কারণ অজ্ঞাত বিষয়ের সংখ্যা কখনো নিরূপণ করা যায় না। যে কয়টা অজ্ঞাত বিষয় আছে সে সম্পর্কে আমরা কোনো ধারণা স্পষ্ট পাওয়া সম্ভব না। এখানে উল্লেখ্য যে সাদৃশ্য মানের মূল্য নির্ণয় করতে যে সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যার চেয়ে তাদের প্রকৃতির উপর বেশি জোর দিতে হবে। সাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা যদি বেশিও হয় কিন্তু সেগুলো যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে তার মূল্য কম। আবার সাদৃশ্যমূলক বিষয়গুলোর সংখ্যা যদি কমও হয় কিন্তু সেগুলো যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে তার মূল্য বেশি। সংক্ষেপে গুরুত্বহীন সাদৃশ্য বেশি হলেও তার মূল্য কম, কিন্তু গুরুত্বপূর্ণ সাদৃশ্য কম হলেও কি তার মূল্য বেশি। যুক্তিবিদ ওয়েলটন বলেন সাদৃশ্যমূলক অনুমানের উপর ভিত্তি করে বা অনুমানের একটি যুক্তির গুরুত্ব নির্ভর করে অভিন্নতার প্রকৃতির উপর, সাদৃশ্যের পরিমাণের উপর নয়। যুক্তিবিদ বোসাঙ্কে বলেছেন সাদৃশ্যের বিষয়গুলো সংখ্যা গণনা করবার পরিবর্তে আমাদের উচিত তাদের গুরুত্ব পরিমাপ করা।
কোনো কোনো যুক্তিবিদ সাদৃশ্য মানের মূল্য নির্ণয় করতে নিম্নের ভগ্নাংশ ব্যবহার করেন। সাদৃশ্য ডিভাইডেড বাই বৈসাদৃশ্য প্লাস অজ্ঞাত বিষয় ইজ ইকুয়াল টু সম্ভাবনার মাত্রা। এই ভগ্নাংশের লব হচ্ছে সাদৃশ্যের বিষয়গুলো, অর্থাৎ যে জিনিসগুলোতে মিল আছে, আর হর হচ্ছে তোমার বৈসাদৃশ্য এবং অজ্ঞাত বিষয়গুলো। যদি দেখো এইগুলোর উপর মানে সাদৃশ্যের বিষয়গুলোর উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে অনুমানের সবলতা, আর বৈসাদৃশ্য যেগুলো আছে অর্থাৎ অজ্ঞাত বিষয় সেগুলোর উপর নির্ভর করে অনুমানের দুর্বলতা। সুতরাং যে যুক্তিতে তুলনামূলকভাবে লব বড় এবং হর হচ্ছে ছোট তার মূল্য বেশি, আর যে যুক্তিতে হর বড় এবং লব ছোট তার মূল্যটা কম। কিন্তু এখানে মনে রাখা দরকার যে সব সাদৃশ্য মানের মূল্য এইভাবে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় না। ভগ্নাংশ ব্যবহার করার সময় সংখ্যার দিকটি প্রাধান্য পায়। এতে শুধুমাত্র লব ও হরের সংখ্যা গণনা করা হয়, তাদের গুণ প্রকৃতি বিচার করা হয় না। কিন্তু আমরা দেখেছি যে কোনো অনুমানের মূল্য নির্ভর করে যৌথভাবে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের সংখ্যা ও প্রকৃতির উপর। সুতরাং বিষয়গুলোর সংখ্যা খুব নগণ্য সুতরাং আমরা সিদ্ধান্ত করতে পারি যে অনুমানের সাদৃশ্যের বিষয়গুলো সংখ্যাবহুল ও গুরুত্বপূর্ণ, বৈসাদৃশ্যের বিষয়গুলো সংখ্যা খুব নগণ্য, এবং যেখানে আলোচ্য বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান পর্যাপ্ত সেই অনুমানের মূল্য সবচাইতে বেশি। আচ্ছা, সাধু সাদৃশ্যমান। যে সাদৃশ্য মানে কয়েকটি গুরুত্বপূর্ণ আবশ্যিক বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে সাধু সাদৃশ্যমান বলে। সাধু সাদৃশ্য মানে সাদৃশ্যের বিষয়গুলো সিদ্ধান্ত স্থাপনের পক্ষে খুবই প্রাসঙ্গিক। কাজে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ের একটি কার্যকরণ সম্পর্ক থাকার বা আবিষ্কার করার পসিবিলিটি আছে। এরূপ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো সংখ্যা ও গুরুত্ব বেশি থাকে, আর সে তুলনায় বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয় সংখ্যা কম থাকে। যেমন মানুষ উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে। সুতরাং মানুষের যেহেতু প্রাণ আছে, সুতরাং কি উদ্ভিদেরও প্রাণ আছে। এই যুক্তিটিতে মানুষ ও উদ্ভিদের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সাদৃশ্য দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে জন্ম, বৃদ্ধি, মৃত্যু ইত্যাদির ক্ষেত্রে বা ইত্যাদির সাথে প্রাণের যে একটা অস্তিত্বের একটা কার্যকারণ সম্পর্ক কি বর্তমান। কাজে এটি সাধু সাদৃশ্যমূলক অনুমান বা হচ্ছে তোমার সাধু সাদৃশ্য মানে সাদৃশ্যমান। ওকে, আরও কয়েকটা দৃষ্টান্ত দেখো। পৃথিবী মঙ্গল গ্রহের মধ্যে মাটি, পানি, বায়ু, নাতিশীতোষ্ণ আবহাওয়া ইত্যাদি বিষয়ে হচ্ছে কি সাদৃশ্য আছে। পৃথিবীতে জীব বাস করে, সুতরাং মঙ্গলেও কি জীব বাস করে। দুটি গাছের মধ্যে কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা, ফুল ইত্যাদির দিক দিয়ে মিল আছে, অতএব ফলের দিক থেকেও তাদের মিল থাকবে। মানুষের নিম্ন স্তরের জীবজন্তুর মধ্যে দৈহিক গঠন, তারপর স্নায়ু ব্যবস্থা, ইন্দ্রিয় সংগঠন ইত্যাদি বিশেষ সাদৃশ্য আছে। দেহে আঘাত দিলে মানুষ বেদনা অনুভব করে, সুতরাং নিম্ন স্তরের জীবজন্তু অনুরূপভাবে বেদনা অনুভব করে। আচ্ছা, এখন হচ্ছে অসাধু সাদৃশ্যমানটা কি। যে সাদৃশ্য নমনে কয়েকটি গুরুত্বহীন ও অনাবশ্যক বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্তকে অনুমান করা হয় তাকে বলতেছে অসাধু সাদৃশ্য নমন। অসাধু সাদৃশ্য নমনে সাদৃশ্যের বিষয়গুলো নিতান্তই অবান্তর এবং অপ্রাসঙ্গিক। কাজেই সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ের কোনো কার্যকারণ সম্পর্ক থাকে না। এরূপ অনুমানে সাদৃশ্যের তুলনায় বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা বেশি থাকে। কাজেই সিদ্ধান্তের পক্ষে সত্য হওয়ার বদলে মিথ্যা হওয়ার পসিবিলিটিটা কি বেশি। কামাল ও জামাল দুই বন্ধু, তাদের মধ্যে গায়ের বর্ণ, উচ্চতা, দৈহিক গঠন, তারপর হচ্ছে পোশাক পরিচ্ছদ ইত্যাদি বিষয়ে সাদৃশ্য রয়েছে। তাদের মধ্যে কামাল বুদ্ধিমান, সুতরাং জামালও বুদ্ধিমান। তাদের মধ্যে গায়ের বর্ণ কি, উচ্চতা কি, দেহের গঠন, পোশাক পরিচ্ছদ কি সেটা আসলে ডিফাইন করে না যে দুজনের বুদ্ধিবৃত্তিও কি হবে, সেম হবে। সো এইগুলো হচ্ছে তোমার গুরুত্বহীন বা অনাবশ্যক সাদৃশ্য, যেগুলোর উপর ভিত্তি করে আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি, সেই সিদ্ধান্তটা আসলে ভ্যালিড হবে না। এই জন্য এটাকে বলবে অসাধু সাদৃশ্য নমন। এই যুক্তিতে কয়েকটি গুরুত্বহীন বিষয় সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত টানা হয়েছে। বাস্তবে গায়ের বর্ণ, উচ্চতা ইত্যাদির সাথে বুদ্ধির অস্তিত্বের কোনো কার্যকারণ সম্পর্ক বর্তমান নাই। কাজে যুক্তিটি একটি অসাধু সাদৃশ্য নমন। অসাধু সাদৃশ্য নমনের আরেক কয়েকটা দৃষ্টান্ত দেখো। মানুষ উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশ বিস্তার এগুলোর মধ্যে কি আছে, মিল আছে। এখন মানুষের তো বুদ্ধি আছে, আমি যদি বলি উদ্ভিদেরও বুদ্ধি আছে, ওই জিনিসটার কোনো বাস্তব প্রমাণ নেই। মানুষের মতো রেডিও হাসে, কাঁদে, কথা বলে এবং গান গেয়ে, মানুষের বুদ্ধি আছে। এখন কি বলবো যে আমরা রেডিওরও বুদ্ধি আছে? রেডিওর বুদ্ধি নাই। সেটা হচ্ছে তোমার অসাধু সাদৃশ্য নমনের কিছু উদাহরণ। যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বপূর্ণ ও আবশ্যক বিষয় সিদ্ধান্ত দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে। যেমন মানুষের উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে। মানুষের প্রাণ আছে, সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। পক্ষান্তরে যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বহীন ও অনাবশ্যক বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তাদেরকে বলতেছে অসাধু সাদৃশ্যানুমান। যেমন মানুষের রেডিওর মধ্যে হাসি, কান্না, কথা বলা, গান গাওয়া ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে। মানুষের বুদ্ধি আছে, সুতরাং রেডিওর বুদ্ধি আছে। এটা কি অসাধু সাদৃশ্যানুমান। আচ্ছা, এগুলোর মধ্যে পার্থক্যগুলো কি কি দেখো। সাধু অসাধু তোমার সিদ্ধান্ত স্থাপনের পক্ষে খুবই প্রাসঙ্গিক এবং
মানে সাদৃশ্য মানে সাদৃশ্যের যে হচ্ছে তোমার বিষয়গুলো সেগুলো সিদ্ধান্ত স্থাপনের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। কিন্তু অসাধু সাদৃশ্য মানে সাদৃশ্যের যে হচ্ছে তোমার সাদৃশ্যের বিষয়গুলো নিতান্তই অপ্রাসঙ্গিক এবং হচ্ছে সাথে সাথে গুরুত্বহীন। সাধু সাদৃশ্য মানে সাদৃশ্যের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হওয়ায় তাদের সাথে অনুমিত বিষয়ের একটা কার্যকারণ সম্পর্ক থাকার উজ্জ্বল সম্ভাবনা থাকে। কিন্তু অসাধু সাদৃশ্য মানে সাদৃশ্যের বিষয়গুলো গুরুত্বহীন হওয়ায় তাদের মধ্যে সিদ্ধান্তের কার্যকারণ কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে না। সাধু সাদৃশ্য মানে বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের তুলনায় সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যা বেশি থাকে এবং এর মূল্য হচ্ছে কি এই কারণেই অনেকাংশে বৃদ্ধি পায়। কিন্তু অসাধু সাদৃশ্য মানে সাদৃশ্যের তুলনায় বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা একটু বেশি থাকে, সুতরাং এর মূল্য কি হয়? বহুলাংশে হ্রাস পায়। আচ্ছা, কার্যকারণ সম্পর্ক হওয়ার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত সাধু সাদৃশ্য মানে থাকে, কিন্তু হচ্ছে অসাধু সাদৃশ্য মানে এরকম কোনো ইঙ্গিত থাকে না, ফলে সত্যের বদলে এটা মিথ্যা হওয়ার পসিবিলিটিটা বেশি। সাথে সাদৃশ্য মানে প্রকৃতির যে নিয়ম কানুন সম্পর্কিত জ্ঞান ও সুসংগত চিন্তাধারার সাথে সঙ্গতিপূর্ণ, ফলে এরূপ অনুমান চর্চা জ্ঞান চর্চার পক্ষে সহায়ক। অপরদিকে অসাধু সাদৃশ্য মানে ব্যক্তিগত বিশ্বাস, সামাজিক কুসংস্কার ও কাল্পনিক ধারণার উপর নির্ভরশীল, ফলে এরূপ অনুমান জ্ঞান চর্চার পক্ষে এক ধরনের অন্তরায়। সাধু সাদৃশ্য মানে বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে এর ভূমিকা অনস্বীকার্য। এর মাধ্যমে কার্যকারণ সম্পর্কে যে ইঙ্গিত পাওয়া যায় তা বৈজ্ঞানিক আবিষ্কারের পথ নির্দেশ করে। কিন্তু অসাধু সাদৃশ্য অনুমান নিতান্তই লৌকিক, এর মাধ্যমে সাধারণ মানুষের চিন্তাধারা প্রতিফলিত হয়, কোনো বাস্তব সত্যের সন্ধান মেলে না। আচ্ছা, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকর নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত, মানে তোমার হচ্ছে বৈজ্ঞানিক যে আরোহ সেটার সাথে আমি যদি এখন সাদৃশ্য অনুমানের কি কি মিল আছে বা অমিল আছে সেগুলো খুঁজে বের করতে যাই, তাহলে আমি দেখবো যেটা কি। তো আমি ফার্স্টে দেখো বৈজ্ঞানিক আরোহের যে হচ্ছে সংজ্ঞাটা সেটা দেওয়া হয়েছে, আবার হচ্ছে সাদৃশ্য অনুমানের সংজ্ঞা দেওয়া হয়েছে। এখন এই দুইটা আরোহ প্রক্রিয়া কি হচ্ছে তোমার প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। উভয় প্রক্রিয়াতেই আরোহের প্রাণকেন্দ্র বা আরোহমূলক লম্ফ বর্তমান, অর্থাৎ তোমার দুইটা প্রক্রিয়াতে আমি আরোহমূলক লম্ফের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতেছি, সেজন্য এটাকে বলতেছে প্রকৃত আরোহ। উভয় প্রক্রিয়াতেই বাস্তব ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়, তবুও এদের মধ্যে কিছু মিল আছে, সেই মিলগুলো কি আমরা দেখি। বৈজ্ঞানিক আরোহ বিশেষ থেকে সার্বিকে উপনীত হয়, কিন্তু সাদৃশ্য অনুমান বিশিষ্ট থেকে বিশিষ্ট সিদ্ধান্তে উপনীত হয়। বৈজ্ঞানিক আরোহের বেলায় আমরা বিশেষ কয়েকটি বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে একই জাতীয় সমুদয় বস্তু বা ঘটনা সম্পর্কে সিদ্ধান্ত অনুমান করি। এখানে আমরা কিছু থেকে সকলে গমন করি, কিন্তু সাদৃশ্য অনুমানের বেলায় আমরা মাত্র দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিশেষ সাদৃশ্য লক্ষ্য করে তাদের সম্বন্ধে কোনো সিদ্ধান্ত অনুমান করি। এখানে আমরা বিশিষ্ট থেকে বিশিষ্টে গমন করতেছি। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্কজনিত জ্ঞানের উপর নির্ভরশীল, আর সাদৃশ্য অনুমান অসম্পূর্ণ সাদৃশ্যজনিত জ্ঞানের উপর নির্ভরশীল। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আমরা বিশেষ কয়েকটা দৃষ্টান্ত পরীক্ষা করে তারপর হচ্ছে সিদ্ধান্ত নিতেছি, আর তোমার সাদৃশ্য অনুমানে কি করতেছি, জাস্ট কয়েকটা মিলের উপর বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, তাহলে দুইটাই কি আলাদা। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত, কিন্তু সাদৃশ্য অনুমানের যে সিদ্ধান্ত সেগুলো হচ্ছে সম্ভাব্য। অর্থাৎ এটা আমি বৈজ্ঞানিক আরোহ যেহেতু তোমার কার্যকারণ সিদ্ধান্তের উপরে বা কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের মাধ্যমে আবার প্রমাণের উপর নির্ভরশীল, সেজন্য এটা সবসময় কি হবে, নিশ্চিত হবে। কিন্তু সাদৃশ্য মানে সব সিদ্ধান্ত কিন্তু হচ্ছে তোমার কার্যকারণ সম্পর্ককে ইঙ্গিত করে না বা সম্পর্ককে আবিষ্কার করতে পারে না, এই জন্য এদের যে সিদ্ধান্তগুলো আছে সাদৃশ্য অনুমানে সেগুলো সবসময় কি সম্ভাব্য, নিশ্চিত না। সাদৃশ্য অনুমান বৈজ্ঞানিক আরোহের দিকে একটি পদক্ষেপ বলে মনে করা যেতে পারে। অর্থাৎ সাদৃশ্য অনুমানের যদি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত স্থাপন করা হয়, তাহলে সেখানে কার্যকারণ সম্পর্কের একটা সম্ভাবনা থাকে। সাদৃশ্য অনুমানের মাধ্যমে প্রাপ্ত সিদ্ধান্তকে ভালোভাবে পরীক্ষা করলে সেখানে অনেক সময় কার্যকারণ সম্পর্ক আবিষ্কৃত হতেও পারে। এই অনুমানটি শেষ পর্যন্ত বৈজ্ঞানিক আরোহের পর্যায়ে উন্নীত হয়ে যেতে পারে। তাই সাদৃশ্য অনুমান কার্যকারণ সম্পর্কে একটা ইঙ্গিত দেয় এবং আরোহ অনুসন্ধানের পথটাকে হচ্ছে নির্দেশ করে। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য, কিন্তু সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত একটি বিশিষ্ট যুক্তিবাক্য। বৈজ্ঞানিক আরোহ যে সিদ্ধান্তটি স্থাপন করে তা সবসময় একটি সার্বিক যুক্তিবাক্য। এখানে বিশিষ্ট ঘটনাবলী পর্যবেক্ষণ করে যে জ্ঞান পাওয়া যায় তার উপর ভিত্তি করে সমুদ্র ঘটনা সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করা হয়। কিন্তু সাদৃশ্য অনুমান যে সিদ্ধান্ত স্থাপন করে তা সবসময় কি একটা বিশিষ্ট যুক্তিবাক্য। এখানে সাদৃশ্যমূলক দুটি বস্তুর মধ্যে একটার ভিত্তিতে অপরটির সম্বন্ধে একটা সিদ্ধান্ত অনুমান করা হয়, তাই সিদ্ধান্তে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তু সংক্রান্ত, সার্বিক না। বৈজ্ঞানিক আরোহ সম্পূর্ণ আরোহ, কিন্তু সাদৃশ্য অনুমান অসম্পূর্ণ আরোহ। বৈজ্ঞানিক আরোহটা কি প্রকৃত এবং সম্পূর্ণ আরোহ, যেহেতু এতে আরোহের সবগুলো লক্ষণ বর্তমান। কিন্তু সাদৃশ্য অনুমানের প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত হলো এটা একটা অসম্পূর্ণ আরোহ পদ্ধতি, কারণ এতে আমরা বিশেষ থেকে বিশেষে গমন করি, বিশেষ থেকে সার্বিকে না। এবং এতে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ের কার্যকারণ যে সম্পর্ক সেটা উদ্ঘাটন করা হয় না, এই জন্য এটাকে আমরা বলতেছি যে অসম্পূর্ণ আরোহ, সম্পূর্ণ আরোহ না।
আচ্ছা, এখন হচ্ছে সাদৃশ্য অনুমানের সাথে অবৈজ্ঞানিক আরোহ, সেটা আসলে কোনো মিল বা অমিল আছে কিনা সেগুলো দেখবো। তো ফার্স্টে দেখো অবৈজ্ঞানিক আরোহের যে হচ্ছে তোমার সংজ্ঞাটা আছে, সেই সংজ্ঞাটা দেওয়া হয়েছে, আবার হচ্ছে তোমার সাদৃশ্য অনুমানের সংজ্ঞাটা এখানে দেওয়া হলো। এখন সাদৃশ্য কি কি, মানে অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমানের সাদৃশ্যগুলো কি কি সেগুলো দেখো। দুইটাই কি প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত, দুইটার মধ্যে কি আছে তোমার আরোহমূলক লম্ফ যেটা আছে সেটা উপস্থিত আছে, তাহলে এইগুলো হচ্ছে সাদৃশ্য। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তোমার দুইটাই কি বাস্তব ঘটনার পর্যবেক্ষণের মাধ্যমে গৃহীত হয়, দুইটার ক্ষেত্রে আমরা হচ্ছে বাস্তব ঘটনাকে পর্যবেক্ষণ করি। আবার হচ্ছে 3 নম্বরে দেখো সাদৃশ্য এবং অবৈজ্ঞানিক আরোহ কোনোটাতে সিদ্ধান্ত স্থাপনের পূর্বে কার্যকারণ নীতি বা কার্যকারণ সম্পর্ক স্থাপনের কোনো চেষ্টা থাকে না। তো এটাও কি মানে ওদের দুজনের মধ্যে মিল আছে। আবার হচ্ছে তোমার দুইটাই কি লৌকিক আরোহ, দুইটাই তোমার মানুষের যে হচ্ছে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে এই দুই প্রকার আরোহের সাহায্যে অনুমান করে থাকে, ঠিক আছে। তো এই চারটা হচ্ছে তোমার মিল। এখন দেখবো আমরা অমিলগুলা কি, পার্থক্যগুলা কি কি। পার্থক্যগুলো হচ্ছে সাদৃশ্য অনুমানে অসম্পূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ অবাধ ও বিরোধহীন অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়। একটা হচ্ছে তোমার সাদৃশ্যের ভিত্তিতে, একটা হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে। সাদৃশ্য অনুমান এক থেকে আর একে গমন করে, অর্থাৎ বিশিষ্ট থেকে বিশিষ্টে, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কি করে, কিছু থেকে সকলে গমন করে। এই যে দেখো, এই যে এখানে কতিপয় দৃষ্টান্ত নিরীক্ষণ করে সমুদয় দৃষ্টান্ত সম্বন্ধে সিদ্ধান্ত অনুমান করা হয়। তৃতীয়ত কি হয়, সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত একটি বিশিষ্ট যুক্তিবাক্য, কেননা সিদ্ধান্ত একটি বিশেষ ব্যক্তি বা বস্তু সম্বন্ধনীয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহিক সিদ্ধান্ত একটা সার্বিক যুক্তিবাক্য হয়। চতুর্থত কি, সাদৃশ্য অনুমানের মূল্য নির্ভর করে সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যার উপর, সংখ্যা ও প্রকৃতির উপর। সাদৃশ্য বিষয়গুলোর সংখ্যা যত বেশি হয় এবং তা যত গুরুত্বপূর্ণ হয়, অনুমান তত বেশি সম্ভাব্য হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের মানে মূল্যটা নির্ভর করে দৃষ্টান্তের সংখ্যা ও প্রকৃতির উপর। একটা হচ্ছে সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যা ও প্রকৃতির উপর, আরেকটা হচ্ছে দৃষ্টান্তের সংখ্যা ও প্রকৃতির উপর। দৃষ্টান্তের সংখ্যা বহুল হলে এবং কোনো বিরোধী দৃষ্টান্তের সন্ধান না পেলে এই সিদ্ধান্ত বেশি সম্ভাব্য হয়। আচ্ছা, তাহলে আমাদের আজকের এই লেকচারটা এই পর্যন্তই। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এভাবেই হালকেনস্টাইনের সাথে ক্লাস করে যাও এবং তোমাদের মধ্যকার যে হচ্ছে বিশিষ্টতা আছে, তোমাদের মধ্যকার যে পড়াশোনার আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলো। কোথাও কোনো সমস্যা থাকলে আমাদের সকলকে জানাও, আমাদের গ্রুপে জানাও এবং আমাকে ব্যক্তিগতভাবে ইনবক্সে নক করতে পারো। আমি আছি জারিন তাসনিম মুভি তোমাদের সকলের সাথে। ধন্যবাদ।